নমস্কার। বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে রিসেন্ট ট্রেন্ডস ইন রিনিউয়েবল এনার্জি। আর এই বিষয়ে আলোকপাত করতে আজকে আমার সঙ্গে ডিডি ত্রিপুরা স্টুডিওতে উপস্থিত রয়েছেন এনআইটি আগরতলার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর শুভদীপ ভট্টাচার্য। আপনাকে স্বাগত। রিনিউয়েবল এনার্জি বিষয়টা আসলে কি? রিনিউয়েবল এনার্জি আমরা বাংলায় বলি পুনর্নবীকরণযোগ্য শক্তি। যে শক্তি উৎসগুলো অক্ষয়, অর্থাৎ যেগুলো ক্ষয় প্রাপ্ত হয় না এবং আমরা পুনরায় বারবার ব্যবহার করতে পারি, ওগুলোকে রিনিউয়েবল এনার্জি বা পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা হয়। আচ্ছা, কি কি রয়েছে তার মধ্যে? আমরা সৌরশক্তি, বায়ুশক্তি এগুলো আমরা জানি। এছাড়া আছে জিওথার্মাল, টাইডেল এনার্জি, বায়োমাস এনার্জি, ফুয়েল সেলও বলা যেতে পারে। এগুলো হচ্ছে প্রমিনেন্ট রিনিউয়েবল এনার্জি টেকনোলজিস। আচ্ছা, এই যে আমরা রিনিউয়েবল এনার্জির কথা আমরা আজকে আলোচনা করছি, আগামী দিনে মানে ভবিষ্যতে সেটা কি সমস্ত কিছুর বিকল্প হতে পারে? হ্যাঁ, এই মুহূর্তে তো আমাদের কাছে আর বিকল্প অন্য কোনো শক্তি উৎস আমাদের কাছে নেই এবং রিনিউয়েবল এনার্জি ভবিষ্যতের শক্তির যে চাহিদা সেটা মেটাতে সাহায্য করবে। তার কারণ আমরা দীর্ঘদিন ধরে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করছি। কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস এগুলোর ভাণ্ডার সীমিত আমরা জানি এবং আগামী কিছু বছরের মধ্যে 50 থেকে 100 বছরের মধ্যে এগুলো মানে নিঃশেষিত হয়ে যাবে। অনেক জায়গায় অলরেডি নিঃশেষ হয়েও গেছে। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের যে ন্যাচারাল প্রাকৃতিক রিনিউয়েবল এনার্জি সোর্স আছে, জল, সূর্যের আলো, বাতাস এবং আমাদের যে সবুজ উদ্ভিদ, বায়োমাস বা সমুদ্রে যে বিভিন্ন রকমের শক্তি উৎসগুলো আছে, সমুদ্রের টাইডস, তারপর আপনার ওয়েভ, এগুলোর উপরে আমাদের মূলত নির্ভর করতে হবে আমাদের সভ্যতার বিকাশের ক্ষেত্রে শক্তির যা চাহিদা তা পরিপূর্ণ করতে। একদিকে আপনি চাহিদার কথা বললেন, একদিকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলছি, আবার একদিকে রিনিউয়েবল এনার্জি, যোগসূত্র কি? রিনিউয়েবল এনার্জিগুলো উৎসগুলো সাস্টেনেবল, তার কারণ যেটা বললাম এগুলোর কোনো ক্ষয় হয় না। আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। সূর্যের আলো প্রতিদিন আমরা পাচ্ছি এবং সব জায়গাতেই আছে। বাতাসের গতিবেগ আছে, জলের ফ্লো আছে বা সবুজ উদ্ভিদ, এগুলো সব জায়গায় আছে। শক্তি উৎস নিয়ে সমস্ত বিশ্বে আমরা অতীতেও লক্ষ্য করেছি একটা টেনশন হয়, যুদ্ধ হয়, অর্থাৎ এগুলোর অধিকার নিয়ে। রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে এইসব অধিকার নিয়ে কোনো রকমের উত্তেজনা নেই। তার কারণ এগুলো সব দেশেই আছে, সব জায়গাতেই আছে। সূর্যের আলো সব জায়গাতেই পাওয়া যায়, উইন্ড সব জায়গাতেই পাওয়া যায়, বায়োমাস সব জায়গাতেই পাওয়া যায়, হাইড্রো সব জায়গাতে পাওয়া যায়। ফলে এটা নিয়ে কোনো ইয়ে নেই, টেকনোলজি ডেভেলপ করে যে যার মতো করে এই উৎস থেকে শক্তি আহরণ করতে পারে। আর এছাড়া আরেকটা জিনিস হলো যে এটা সাস্টেনেবল এই অর্থে, একটা হচ্ছে এটা জীবাশ্ম জ্বালানিগুলোকে কনজার্ভ করছে, আমাদের নির্ভরতা ফসিল ফুয়েলসের উপর, অর্থাৎ কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস এগুলোর উপর নির্ভরতা ক্রমশ কমে আসবে যত আমরা রিনিউয়েবল এনার্জি ব্যবহার করব। আর দ্বিতীয়ত হচ্ছে এগুলো থেকে কোনো রকমের দূষণ প্রায় নাই, মানে খুবই কম বা নাই বললেই চলে। যেখানে জীবাশ্ম জ্বালানির কম্বাশনের ফলে বিভিন্ন রকমের গ্যাস নির্গমন হয়, এমিশন হয়, আমরা জানি গ্রিন হাউস গ্যাস। তো এইসব পরিপ্রেক্ষিতে দূষণের ক্ষেত্রেও রিনিউয়েবল এনার্জির একটা বিশাল ভূমিকা দূষণ প্রতিরোধে। ফলে অবশ্যই এটা সাস্টেনেবল এনার্জি হিসাবেই কনসিডার করা হয়। রিনিউয়েবল এনার্জি, গোটা বিশ্বের কথা আপনি বললেন, পরিস্থিতি একটু মুখোমুখি করালেন। ভারতের অবস্থান কোথায়? ভারত রিনিউয়েবল এনার্জিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। এই মুহূর্তে ভারত পৃথিবীতে তৃতীয় স্থানে আছে রিনিউয়েবল এনার্জির ইনস্টলড ক্যাপাসিটিতে। সোলারের ক্ষেত্রে তৃতীয়তে আছে, উইন্ড পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে চতুর্থ স্থানে আছে এবং ভারতে প্রায় 5000 ট্রিলিয়ন কিলোওয়াট আওয়ার সৌরশক্তি পতিত হয় ভারতের যে ভূমি আছে, ভারতের যে মানচিত্র আছে। এবং তার থেকে যদি আমরা 1% শক্তি আহরণ করতে পারি তাহলে আমাদের 2030 সালেও যে আমাদের যা শক্তির চাহিদা তা সম্পূর্ণভাবে পরিপূর্ণ করা সম্ভব। আচ্ছা, এই যে রিনিউয়েবল এনার্জির কথা আমরা বলছি, এ তো বিভিন্ন ধরনের টাইপস রয়েছে, মূলত কি কি সেগুলি? টাইপসগুলোর মধ্যে মূলত সৌরশক্তি, সৌরশক্তি থেকেই বায়ুশক্তি বা জলশক্তি, বায়োমাস এগুলো উদ্ভাবন হয়। তার কারণ পুরো জিনিসটা এই যে আমাদের এনভায়রনমেন্টের যে সাইকেল যেটা, সেটা যদি আমরা লক্ষ্য করি যে জল
বা বৃষ্টি, তার উৎসও সৌরশক্তি। এই যে বৃষ্টিপাত হচ্ছে, তারপর ইভাপোরেশন হচ্ছে, মেঘ তৈরি হচ্ছে, সেটাও সৌরশক্তির উপর নির্ভরশীল। বাতাস যে প্রবাহিত হচ্ছে সেটাও মানে ডিউ টু আনইভেন হিটিং অফ দ্য আর্থ সারফেস, সেজন্য বায়ু প্রবাহিত হচ্ছে। বা সবুজ গাছপালাতে যে উৎস আমরা যে শক্তি পাই, বায়োমাস যেটাকে আমরা বলি, সেটাও মূলত সৌরশক্তিরই আরেকটা প্রকারভেদ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ওখানে সৌরশক্তি কেমিক্যাল এনার্জি হিসাবে থাকে। তো মূলত টাইডেল এবং জিওথার্মাল ছাড়া সমস্ত শক্তির মূল উৎস হচ্ছে সৌরশক্তি। আর টাইডেলটা নির্ভর করে আপনার গ্রেভিটেশনাল ফোর্স অফ মুন অন ওশেন ওয়াটার। এছাড়া যে রিলেটিভ পজিশন আছে সান, মুন অ্যান্ড আর্থ, এটার উপরে টাইডস হয়। এবং সমুদ্র এবং যেসব নদী সমুদ্রের কাছে জোয়ার ভাটা হয়, ওইখানে দিনে দুবার হাই টাইড, লো টাইড হয়। তো সে থেকেও মানে পাওয়ার জেনারেশন সম্ভব। আর জিওথার্মাল এনার্জি হচ্ছে ইন্টারনাল হিট, পৃথিবীর যে ইন্টারনাল হিট আছে ওই হিট থেকেও পাওয়ার আমরা জেনারেট করতে পারি। তো এই জিওথার্মাল আর টাইডেল, এই দুটো বাদ দিয়ে বাকি যত শক্তি উৎস আছে, পুনর্নবীকরণযোগ্য শক্তি বলুন অথবা সাস্টেনেবল এনার্জি বলুন, তার মূল উৎস হচ্ছে সৌরশক্তি। আচ্ছা, তাহলে বেসিক্যালি সৌরশক্তিকেই আমরা মূল পাওয়ার হিসাবে বা মূল এনার্জি হিসাবে আমরা ধরে নিতে পারি। এই যে আপনি সোলার এনার্জির কথা বললেন, আমাদের দেশ ভারতবর্ষ কতদূর সেটাকে ব্যবহার করতে আজ পর্যন্ত সক্ষম হয়েছে? ভারত অনেক এম্বিশিয়াস প্রজেক্ট নিয়েছে। ভারতের কথা আমি বললাম, বিশ্বে এই মুহূর্তে সোলার এনার্জি ইনস্টল ক্যাপাসিটি তৃতীয় স্থানে আছে। এবং আমাদের যে সরকারের যে কমিটমেন্ট, ভারত সরকারের যা কমিটমেন্ট বিশ্বের ইয়েতে, যেটা প্যারিস কনভেনশন এবং গ্লাসগো কনভেনশন 2021-এ যেটা হলো কনফারেন্স অফ পার্টি 26, ওখানে ভারতের কমিটমেন্ট আছে যে 2030 সালের মধ্যে আমাদের যা ইনস্টলড ক্যাপাসিটি আছে তার 50% যাতে মানে জীবাশ্ম জ্বালানি ছাড়া, মানে ফুয়েলস, মানে ফসিল ফুয়েল ছাড়া শক্তি উৎসগুলো থেকে আসতে হবে। 2070 সালের মধ্যে আমাদের নেট জিরো কন্ডিশনে গিয়ে পৌঁছতে হবে। তো সেগুলো আমরা অনেকটাই অ্যাচিভ করতে সক্ষম হয়েছি। এবং এই মুহূর্তে ভারতের যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বা ইনস্টলড ক্যাপাসিটি, এটা মোটামুটি 476 গিগাওয়াট আছে। তার প্রায় 40%-এরও বেশি আমরা এখন আসছে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসগুলো থেকে। 240 গিগাওয়াট আসছে থার্মাল পাওয়ার প্রজেক্ট থেকে, আর বাকি যে 236 গিগাওয়াট আসছে সেটা আসছে সোলার, উইন্ড, হাইড্রো এবং অন্যান্য সোর্স থেকে। আর সোলারের ইনস্টল ক্যাপাসিটি আছে 110 গিগাওয়াট। তো আমরা যথেষ্ট এগিয়েছি সোলার পাওয়ার বা বলুন পুনর্নবীকরণযোগ্য অন্যান্য। এই প্রসঙ্গে আপনি নেট জিরোর কথা বললেন, সেটা আসলে কি? নেট জিরো মানে নেট জিরো এমিশন, অর্থাৎ আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বা বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে থাকি। আর জীবাশ্ম জ্বালানি বলতে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো সব হাইড্রোকার্বন, অর্থাৎ এগুলোতে হাইড্রোজেন এবং কার্বন আছে। তো কার্বন একটা কম্বাস্টেবল এলিমেন্ট। যখন জীবাশ্ম পোড়ানো হয় তখন আপনার এটা কার্বন ডাইঅক্সাইড হয়। তো কার্বন ডাইঅক্সাইডের যা নিঃসরণ হচ্ছে তার মেইন উৎস হচ্ছে মূলত এই বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রগুলো এবং কিছু কিছু সিমেন্ট ইন্ডাস্ট্রি এবং আরও কিছু কিছু এনার্জি ইন্ডাস্ট্রি আছে। আর বাকি যে প্রায় 90% আসছে মানে কার্বন ডাইঅক্সাইড এখান থেকেই নিঃসরণ হয়। আর 9%-এর মতো আপনার আসে আমাদের যে ল্যান্ড ইউজ চেঞ্জ করছে, আরবানাইজেশন, ওসবের জন্য। এবার এই কার্বন ডাইঅক্সাইডে যা নিঃসরণ হলো তার 50% চলে যাচ্ছে অ্যাটমসফিয়ারে, এবং অ্যাটমসফিয়ারে গিয়ে এটা একটা লেয়ারের মতো করছে, গ্রিন হাউসের মতো। আর তার ফলে কি হচ্ছে, আপনার পৃথিবীর উত্তাপ ক্রমশ বাড়ছে, তো যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলি। আর রিমেনিং যে আছে অ্যামাউন্ট 24%, এটা চলে যাচ্ছে সমুদ্রে বিভিন্ন রকম আছে, আপনার উদ্ভিদ আছে, আছে, ওরা সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে। আর 26% আমাদের যে ফরেস্ট আছে, গ্রিন কাভার আছে, ওগুলোতে কনজিউম হচ্ছে। এবার নেট জিরো হচ্ছে আমি যতটুকু নিঃসরণ করব ততটুকু আমাকে পরিবেশ থেকে আবার রিমুভ করে দিতে হবে এবং এটা ব্যালেন্স হতে হবে, তাহলে এটাকে বলে আমরা নেট জিরো। তো নেট জিরো টার্গেট ইন্ডিয়া নিয়েছে, সেটা 2070-র মধ্যে আমরা নেট জিরো অ্যাচিভ করব। এবং এই নেট জিরো অ্যাচিভ করার ক্ষেত্রে দুটো উপায় হলো, একটা হলো কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমাতে হবে, অর্থাৎ জীবাশ্ম জ্বালানির ব্যবহার আমাদের কমিয়ে নিতে হবে ক্রমশ। এই জন্যই মেইনলি রিনিউয়েবল এনার্জির দিকে যাওয়া হচ্ছে।
আর পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড কমানোর ন্যাচারাল ওয়ে হচ্ছে গ্রিন কাভারেজ বাড়ানো, গাছপালা, রিফরেস্টেশন, এফরেস্টেশন এইগুলো করা। তাহলে আরও বেশি কার্বন ডাইঅক্সাইড আমরা পরিবেশ থেকে কমাতে পারবো। আর কিছু সায়েন্টিফিক টেকনোলজি বেরিয়েছে, সেগুলি এখনও সেভাবে প্রচলিত নয়, বা সেগুলোর কিছু কিছু সুবিধা অসুবিধা সবই আছে, যেমন কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ। তো এইভাবে কার্বন ডাইঅক্সাইড আমাদের কমাতে হবে। তো এই কন্ডিশনটাকে বলা হয় নেট জিরো। আর নেট জিরোর পাশাপাশি আরেকটা টার্মিনোলজিও আছে, সেটা হচ্ছে গ্রস জিরো, অর্থাৎ আমি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করবই না, জিরো কার্বন ডাইঅক্সাইড। সেটা বিভিন্ন পাওয়ার প্রডিউসিং সেক্টর বা এনার্জি সেক্টরে প্রচলিত টার্ম গ্রস জিরো। আমি অপারেশনটা এইভাবে করব যাতে কোনো রকম এমিশন না হয়। মানে কার্বন দূষণ থেকে আমাদেরকে বাঁচাতে হ্যাঁ, হবে। কার্বন দূষণ হলে আপনার ওই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমরা বলি গ্রিন হাউস গ্যাস। আর গ্রিন হাউস গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। ফলে এটাই পৃথিবীর যে উষ্ণায়ন বাড়াচ্ছে। আর উষ্ণায়ন বাড়ালে আমরা জানি যে বিভিন্ন জায়গার যে হিমবাহ আছে, বরফ আছে, সেগুলো গলে যাবে, সমুদ্রের যে জলের স্তর সেটা অনেক উপরে উঠে যাবে এবং নানা রকম ডিজাস্টার হতে পারে। তাহলে বলতে পারছি রিনিউয়েবল এনার্জি একটা পজিটিভ ইম্প্যাক্ট এনভায়রনমেন্টের উপর রয়েছে। অবশ্যই নেগেটিভ ইম্প্যাক্ট কি রয়েছে তার মধ্যে কিছু? রিনিউয়েবল এনার্জি নেগেটিভ ইম্প্যাক্ট তো অ্যাজ সাচ নেই, তার কারণ প্রাকৃতিক জিনিস আমরা ব্যবহার করছি আর এমিশনও কিছু নেই। তবে ধরুন এই যে আমরা বিভিন্ন রকম টার্গেট নিচ্ছি যে সোলার বসাবো এবং এইগুলোর যে লাইফ সাইকেল, মানে একটা সোলার প্যানেলের, আমি সোলারের কথাই বলছি, তো সোলার প্যানেলের লাইফ সাইকেল 25 থেকে 30 বছর হয়। তো এখন প্রায় 15-20 বছর ধরে আমরা খুব সোলার এনার্জির দিকে ফোকাস করছি। তাহলে 25-30 বছর পর এগুলো কি হবে? এবং এইগুলো যে তৈরি হচ্ছে, যে সোলার প্যানেল তৈরি হচ্ছে বা অন্যান্য রিনিউয়েবল এনার্জি টেকনোলজি তৈরি হচ্ছে, তার জন্য বিদ্যুতের মানে প্রয়োজন। সেই বিদ্যুৎ আবার আমরা ব্যবহার করছি আবার নর্মাল যে মানে কয়লা পুড়িয়ে। তো সেই ক্ষেত্রে সমস্ত টেকনোলজির ক্ষেত্রে আমাদের রিনিউয়েবল এনার্জি অ্যাডপ্ট করতে হবে, যাতে কার্বন ফুটপ্রিন্টটা কমে টেকনোলজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এবং আফটার 25 ইয়ার্স 30 ইয়ার্স এই যে জিনিসগুলো যখন প্ল্যান্ট আমরা ডিসম্যান্টেল করব বা ডিকমিশনিং করব, তখন এগুলোকে রিসাইক্লিং করার প্রয়োজন আছে। এবং আপনি নেগেটিভ ইম্প্যাক্টের কথা বলছিলেন, তো নেগেটিভ বলতে রিসাইক্লিং টেকনোলজি আমাদের আরও বাড়াতে হবে, রিইউজ, রিসাইক্লিং। এবং সোলার প্যানেলের ক্ষেত্রে যা বিশ্বের বিভিন্ন জায়গার যা ইনফরমেশন আছে, ইন্ডিয়াতে এখনও সেভাবে হয়নি, তার কারণ পাওয়ার প্ল্যান্টগুলোর বয়সসীমা এখনও 25-30 বছর হয়নি, সবে এগুলো শুরু হয়েছে। কিন্তু অন্যান্য জায়গায় ওরা প্রায় 90 থেকে 95% যা মেটেরিয়াল পাওয়ার প্ল্যান্টে আছে তার সবটাই রিইউজ এবং রিসাইক্লিং ওরা করতে পারছে। এখন প্রশ্নটা হচ্ছে যে পাওয়ার কনজাম্পশন যদি করতেই হয়, টাকা কড়ি যদি বাঁচাতেই হয়, তাহলে আমাকে রিনিউয়েবল এনার্জির দিকে ঝুঁকতেই হবে, বিশেষ করে বিদ্যুতের ক্ষেত্রে। এখন সোলার প্যানেল কি তার কোনো বিকল্প হতে পারে কি? আর সেটা কতটুকু মানে পকেট ফ্রেন্ডলি? অবশ্যই পকেট ফ্রেন্ডলি হবে, তার কারণ সোলার এনার্জির ক্ষেত্রে যে ফুয়েল সেটা হচ্ছে সানলাইট, এবং সানলাইটের জন্য আমাদের কাউকে পে করতে হয় না। আর গ্যাস, কয়লা এগুলো আমাদের পে করতে হয়, কিনতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে আমরা শুধু পাওয়ার প্ল্যান্টের কথা ভাবছি, কিন্তু এই যে ফুয়েল এক্সট্রাকশন সেটাও একটা বিশাল কস্টলি অ্যাফেয়ার্স এবং বিশাল ইনফ্রাস্ট্রাকচার, পাশাপাশি এনভায়রনমেন্ট পলিউশন। ধরুন আমাদের মেইন পাওয়ার প্ল্যান্ট বলতে আমরা বুঝি থার্মাল পাওয়ার প্ল্যান্ট, কোল থার্মাল পাওয়ার প্ল্যান্ট। কোল মাইন আছে, কোল মাইন থেকে কয়লা আহরণ করা, সেটা যথেষ্ট এনার্জি ইন্টেন্সিভ প্রসেস। আপনার পরিবেশ দূষণ হয়, মৃত্তিকা দূষণ হয়, সয়েল ইরোশন হয়, এমিশন হয়, বিভিন্ন রকম কেমিক্যালস বের হয়, জল দূষণ হয়। তো সেই সব সমস্যা আসে, প্রচুর জায়গার প্রয়োজন আছে। তারপর কয়লা আপনাকে আনতে হবে, ট্রান্সপোর্টেশন কস্ট আছে, কয়লা স্টোরেজ আছে। ইন্ডিয়ান কোল খুব পুয়ার কোয়ালিটি কোল, প্রায় 40% অ্যাশ আছে, মানে আপনি 100 কেজি আনলে 40 কেজি ওয়েস্ট। তো সেগুলো নেগেটিভ ইম্প্যাক্ট পাওয়ার প্ল্যান্টগুলোর উপর আছে। দ্বিতীয় কথা, শুধু কার্বন ডাইঅক্সাইড এমিশন হয় না, থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে সক্স পলিউশন, নক্স পলিউশন হয়। তার কারণ কয়লা বা এইসব হাইড্রোকার্বনে সালফার এবং নাইট্রোজেন আর একটা কম্বাস্টেবল এলিমেন্ট। তো সেই সক্স থেকে অ্যাসিড রেইন হয়, সালফার ডাইঅক্সাইড এবং বৃষ্টির জল মিলে, সেটা আমরা জানি নক্স পলিউশন হয়। এগুলো সব এমিশনস। এবার পুনর্নবীকরণযোগ্য শক্তি, অর্থাৎ আপনার জলবিদ্যুৎ বলুন, বায়ু শক্তি বলুন বা সৌরশক্তি বলুন, এগুলো ফ্রি নেচারে, ফলে ফুয়েল কস্ট নেই। এবং ইন্টারন্যাশনাল মার্কেটে যে ফুয়েল প্রাইস চেঞ্জ হয় বা আন্তর্জাতিক বাজারে, সেটার সাথে এই শক্তি উৎসগুলোর কোনো রকম সম্পর্ক নেই। প্রশ্নটা ছিল যে অ্যাজ এ কমন ম্যান
যদি ইনস্টলেশন করতে চায়, সেক্ষেত্রে তো সকলের পক্ষে তো সেটা খুব চার্জেবল, মানে অনেকের পক্ষে সেটা সম্ভবপর হয়েও ওঠে না। তো কমন যারা সাধারণ মানুষ যারা রয়েছে তারা কি করে সেটাকে ব্যবহার করবে বা সেই সুযোগটা নিতে সাধারণ পারবে? মানুষের ক্ষেত্রে সরকারের বিভিন্ন রকমের স্কিম আছে। বিভিন্ন রকম স্কিমের মধ্যে উল্লেখযোগ্য স্কিম যেটা 2024 সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছে ভারত সরকারের প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা। তো সেটাতে আমরা গ্রিড কানেক্টেড সোলার ফটোভোল্টিক প্ল্যান্ট ইনস্টল করতে পারি। সাবসিডি আছে 1 থেকে 2 কিলোওয়াট পর্যন্ত 30,000 থেকে 60,000 সাবসিডি দিচ্ছে। 2 থেকে 3 কিলোওয়াট পর্যন্ত 60,000 থেকে 78,000, আর 3 কিলোওয়াটের উপরে হলে 78,000 মতো দিচ্ছে সাবসিডি। তো সেটা থেকে আমরা বিদ্যুৎ আমাদের মানে পাওয়ার প্ল্যান্ট বসাতে পারি আমাদের রুফটপে। যে কোনো ইন্ডিয়ান সিটিজেন বসাতে পারবে, তার রুফ এরিয়া থাকতে হবে আর নিজের বাড়ি থাকতে হবে। আর সেখানে আবার নেট মিটারিং ফেসিলিটিস আছে। যখন আপনার ডিমান্ডের থেকে বেশি শক্তি উৎপাদন হবে, সেই শক্তি আপনি আবার বিক্রি করতে পারবেন। তাহলে আপনাকে যে বিলটা আসবে সেটা আপনি কতটুকু কনজিউম করলেন গ্রিড ইলেকট্রিসিটি, আর কতটুকু সৌরশক্তি আপনি দিলেন গ্রিডকে, তো সেই নেট কনজামশনের উপর আপনার চার্জ হবে, বিল অনেক কমে আসবে। ধরুন 4-5 কিলোওয়াট পাওয়ার প্ল্যান্টে দেখা গেছে প্রায় মান্থলি 4-5 হাজার টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হয়, মানে 80-90% বিল সাশ্রয় হয়। তো সেটা একটা লাভজনক উপায়। এছাড়া মানে তার জন্য কি ছাদ প্রয়োজনীয়? যেহেতু এটা রুফটপ, ফলে রুফের প্রয়োজন আছে। আর যাদের রুফ নেই সেই সব ক্ষেত্রে গভর্নমেন্টের আরও বেসিক স্কিম আছে। আমি একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে মনোহর জ্যোতি স্কিম। সেখানে এলইডি বেসড সোলার হোম লাইটিং সিস্টেম প্রোভাইড করা হয়। সেটা ধরুন বেসিক ইলেকট্রিসিটি রিকোয়ারমেন্ট যেটা আছে, একটা লাইট একটা ফ্যান বা ওই রকম মিনিমাম যে রিকোয়ারমেন্ট, সেইটা ফুলফিল করার জন্য। এছাড়াও আরও গভর্নমেন্টের প্ল্যান থাকতে পারে, রাজ্য সরকার আলাদা আলাদাভাবে চিন্তা ভাবনা না, করতে ধরুন বেসিক্যালি আমরা যদি একটু দেখি, তাহলে সকলের যে ছাদ রয়েছে বাড়িতে সেটাও কিন্তু নয়। যদি টিনের চাল যদি থাকে, তো সেই ক্ষেত্রে কি সেটা লাগানো হ্যাঁ, সম্ভব? সেক্ষেত্রে ওই ক্ষেত্রে এলইডি বেস যেটা আছে সেটা সোলার হোম লাইটিং সিস্টেম, আগেও সোলার হোম লাইটিং সিস্টেমের পরিকল্পনা ছিল। বিষয়টা আসলে কি একটু যদি খুলে বিষয়টা বলেন। হচ্ছে আপনাকে সোলার প্যানেল দেবে। সোলার প্যানেল আপনি এত 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 কিলোওয়াট রেঞ্জের হবে না, যেগুলো ওই যে পিএম সূর্যঘর স্কিমে আছে। ওটাতে সোলার প্যানেল থাকবে, ব্যাটারি থাকবে, সোলার এনার্জি ব্যাটারিতে স্টোর হবে, সেটা ডিসি এনার্জি, তারপর এটাকে ইনভার্টারে কনভার্ট করে আপনার পাওয়ার সাপ্লাই করা হবে। কত দূর পাওয়া যেতে পারে? সেটা বেসিক রিকোয়ারমেন্ট, ধরুন 2টো লাইট একটা ফ্যান, এরকম মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে, বেয়ার মিনিমাম রিকোয়ারমেন্ট, ওটা ফিটফুলি হয়ে যাবে। আচ্ছা, দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠানে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে রিসেন্ট ট্রেন্ডস ইন রিনিউয়েবল এনার্জি। এই বিষয়ে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শুভদীপ ভট্টাচার্য মহাশয়। আমরা অনেক কিছু জানার চেষ্টা করছি আপনার কাছ থেকে। আমরা যে প্রসঙ্গে ছিলাম এই রিনিউয়েবল এনার্জি নিয়ে, ইদানিংকালে আমরা একটি মিশনের কথাও শুনছি, যে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন। এই বিষয়টা আসলে কি? ভবিষ্যতে হাইড্রোজেন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। হাইড্রোজেন একটা গ্যাস এবং ন্যাচারাল গ্যাসের সাবস্টিটিউট হতে পারে। তো হাইড্রোজেন আবার হাইড্রোজেন হিসাবে পাওয়া যায় না পৃথিবীতে, ওটা হাইড্রোকার্বন হিসাবে থাকে অথবা জলে থাকে। জলের মধ্যে আমরা জানি H2O আছে। তো ভারত সরকার একটা গ্রিন হাইড্রোজেন মিশন পরিকল্পনা গ্রহণ করেছে, এবং এটার মূল লক্ষ্য হচ্ছে ওই নেট জিরো অ্যাচিভ করা, জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে আনা। এবং এই হাইড্রোজেন মিশনের মূল লক্ষ্য হলো গ্রিন হাইড্রোজেন। এবার এই যে আমি বললাম যে হাইড্রোজেন আমরা হাইড্রোকার্বনে থাকে, অর্থাৎ ন্যাচারাল গ্যাসে আছে, কোলে আছে, এবং একটি রিফর্মিং প্রসেস আছে, স্টিম রিফর্মিং প্রসেস। সেই রিফর্মিং প্রসেস থেকে হাইড্রোজেন এক্সট্রাক্ট করা হয়। তারপরে হাইড্রোজেনকে আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। হাইড্রোজেন একটা গ্যাস, ওটা আমরা পাইপিং সিস্টেমের মাধ্যমে পাম্পিং স্টেশনে দিতে পারি, আবার পাওয়ার প্ল্যান্টেও আমরা এটা প্রোভাইড করতে পারি। এবং ফুয়েল সেল আরেকটা টেকনোলজি, ফুয়েল সেলে হাইড্রোজেন এবং অক্সিজেন দরকার। তো ফুয়েল সেল থেকে পাওয়ার জেনারেশনও সম্ভব। আবার ফুয়েল সেল অপারেটেড ভেহিকেলও আছে ট্রান্সপোর্ট সেক্টরে, সেখানেও হাইড্রোজেনের প্রয়োজন আছে। তো এখানে ভারত সরকারের যে মিশন, সেটা শুধু হাইড্রোজেন মিশন নয়, সেটা হচ্ছে গ্রিন হাইড্রোজেন মিশন। তো গ্রিন হাইড্রোজেন মিশন হচ্ছে যে হাইড্রোজেনটা এক্সট্রাক্ট করা হবে, এবং এটা মূলত করা হবে জীবাশ্ম জ্বালানি থেকে নয়, অর্থাৎ ন্যাচারাল গ্যাস বা কোল থেকে নয়, ওটা এক্সট্রাক্ট করা হবে জল থেকে, নর্মালি ফ্রেশ ওয়াটার, এবং থ্রু ইলেকট্রোলাইসিস, তড়িৎ বিশ্লেষণ করে। এবং এই তড়িৎ বিশ্লেষণ আবার এনার্জি ইন্টেন্সিভ একটা প্রক্রিয়া, প্রচুর ইলেকট্রিসিটির প্রয়োজন হয়।
সেই ইলেকট্রিসিটিটা আসবে রিনিউয়েবল এনার্জি থেকে। অর্থাৎ গ্রিন এনার্জি ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করে আমি জল থেকে হাইড্রোজেন নিয়ে আসবো, এক্সট্রাক্ট করব। এই হাইড্রোজেনটাকে বলা হচ্ছে গ্রিন হাইড্রোজেন। আর ন্যাচারাল গ্যাস থেকে আমরা যে হাইড্রোজেনটা বের করি সেটাকে বলা হয় গ্রে হাইড্রোজেন। কয়লা থেকে যেটা আমরা বের করছি সেটাকে বলা হয় ব্ল্যাক হাইড্রোজেন। আবার আপনি যদি নিউক্লিয়ার এনার্জি ইউজ করে হাইড্রোজেন এক্সট্রাক্ট করেন সেটা হবে পিঙ্ক হাইড্রোজেন। আবার ন্যাচারাল গ্যাস থেকে যে হাইড্রোজেনটা আমরা বের করলাম, এই হাইড্রোজেন রিফর্মিং প্রসেসে আবার কার্বন ডাইঅক্সাইড এমিশন হয়। সেই কার্বন ডাইঅক্সাইড যদি আপনি অ্যাটমসফিয়ারে রিলিজ না করে ওটাকে আপনি ক্যাপচার করেন, ক্যাপচার এবং স্টোরেজ করেন, তাহলে সেই হাইড্রোজেনকে বলবে ব্লু হাইড্রোজেন। তো সবথেকে ভালো যে হাইড্রোজেনটা সেটা হচ্ছে গ্রিন হাইড্রোজেন। তো ভারত সরকারের যে মিশন সেটা হচ্ছে গ্রিন হাইড্রোজেন ডেভেলপমেন্ট। গ্রিন কি করে হাইড্রোজেন প্রডিউস করা হয় সেটা? সেটা ইলেকট্রোলাইসিস, জলের তড়িৎ বিশ্লেষণ করে এটাকে করা হয়। বাই প্রোডাক্ট হিসাবে অন্য কোনো কার্বন ডাইঅক্সাইডও বেরোবে না, অন্য রকম কোনো এমিশনও হবে না, শুধু অক্সিজেন আপনার হবে অ্যাজ এ বাই প্রোডাক্ট থাকবে। আচ্ছা, সেই হাইড্রোজেন আপনি ইন্ডাস্ট্রিতে ইউজ করতে পারেন, বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে হাইড্রোজেনের চাহিদা আছে। পাওয়ার প্ল্যান্টে ইউজ করতে পারেন ইউজিং ফুয়েল সেল। আবার ফুয়েল সেলে অপারেটেড ভেহিকেল আছে, সেখানে আপনি হাইড্রোজেন প্রোভাইড করতে পারেন। আচ্ছা। এখন প্রশ্নটা হচ্ছে যে যারা আমরা ভারতবাসীরা রয়েছি বা যারা আমরা এই বিশ্বের যারা অধিবাসী যারা রয়েছি, আমাদের কি কর্তব্য রয়েছে পৃথিবীকে, আমাদের এই বসুন্ধরাকে বাঁচানোর জন্য? সেটা হচ্ছে পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের চারপাশে যতটুকু আমার মানে নিজের কাছাকাছি আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমার বাড়ি থেকেই আমাকে পরিবেশ রক্ষা করতে হবে। এবং আমাদের রিনিউয়েবল এনার্জি টেকনোলজি ব্যবহার তো আমরা করব, তার আগে আমাদের প্রথম যে স্টেপটা আমাদের নিজের রিচের মধ্যে আছে সেটা হচ্ছে এনার্জি কনজারভেশন, যাতে শক্তির চাহিদাটা কমে যায়। মানে দেশের যে এনার্জি ইন্টেন্সিটি সেটা যাতে কমে যায়, মানে চাহিদা কমে। চাহিদা কমতে গেলে আমরা প্রথমে এনার্জি কনজারভেশন করতে পারি, আমাদের বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ করে অযথা লাইট ফ্যান জ্বালাবো না, জল ইউজ করব না, এইগুলো আমাদের প্রাথমিকভাবে করা উচিত। দ্বিতীয় কথা, পরিবেশ রক্ষার্থে আমাদের কোনো জিনিস বর্জ্য পদার্থ বা আবর্জনা থ্রো করা উচিত না, কোনো একটা জায়গায় রেখে দেওয়া উচিত এবং পরবর্তী সময় ওটাকে ডিসপোজ করা। তো এটা হচ্ছে প্রাথমিক কর্তব্য। আর তারপর ধরুন যেগুলো আমাদের এনার্জি কনজিউমিং গ্যাজেট আছে সেই গ্যাজেটগুলোকে রিপ্লেস করা যায় কিনা, অর্থাৎ এনার্জি এফিশিয়েন্ট করা যায় কিনা। এবং তৃতীয় হচ্ছে রিনিউয়েবল এনার্জি সরকারি যা সহযোগিতা বা স্কিম আছে সেগুলো সুযোগ সুবিধা নেওয়া। আর এই যে রিনিউয়েবল এনার্জি সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব? ধরুন সবসময় তো আর আমাদের পক্ষে সেই ইনস্টলেশন করা সেটা তো সম্ভবপর নয়। রিনিউয়েবল এনার্জিকে আমরা অনেকভাবেই ব্যবহার করতে পারি, শুধু যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ইউজ হয় এরকম নয়। তারপর আমি যদি সৌরশক্তির কথাই ধরি, সৌরশক্তিতে মানে এই যে সানলাইট, তার দুটো দিক আছে, একটা হচ্ছে আলো আর একটা হচ্ছে উত্তাপ। আলো থেকেও বিদ্যুৎ উৎপাদন হয়, এই যে সোলার সেল, সোলার প্যানেল, সোলার ফটোভোল্টিক। আর একটা হচ্ছে তাপ, তাপ থেকে আমরা তাপবিদ্যুৎ তৈরি করতে পারি, যেভাবে কয়লা দিয়ে হয় সেই তাপ থেকে আমরা স্টিম তৈরি করে চালাতে পারি। এটা হচ্ছে পাওয়ার জেনারেশন। এছাড়া বিভিন্ন এগ্রিকালচারাল যে জিনিস আছে সেগুলো ড্রাই করতে আমরা ইউজ করতে পারি, তো সেইভাবেও করা আমরা যায়। ব্যবহার হ্যাঁ, ড্রাই করতেই পারি। করতে পারি। সচেতন থাকতে হবে, পরিবেশকেও বাঁচাতে হবে। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।